ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দেশে বিদেশে 15 বছর আন্দোলন হয়েছে। মির্জা ফখরুলের মন্তব্য, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি নেতাদের। ছাত্র গণ অভ্যুত্থানকালে মোহাম্মদপুর আদাবর এলাকায় 22 জন নিহত। গণসংহতি আন্দোলনের তথ্য, অসহ্য যন্ত্রণায় কাটাচ্ছেন ঠাকুরগাঁয় সাইদ। কক্সবাজারে একদিনে রেকর্ড 501 মিলিমিটার বৃষ্টি। পাহাড় ধসে একই পরিবারের 3 জন সহ 6 জনের প্রাণহানি। বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনার এখনই সময়, ডক্টর মোস্তাফিজের মন্তব্য। আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী পদক্ষেপ নেওয়ার তাগিদ ডক্টর ইফতেখারুজ্জামানের। উত্তাপ কমছে না চালের বাজারে। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও প্রভাব পড়েনি বাজারে, বেড়েছে মুরগি আর ডিমের দামও। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে এমন কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণঅভ্যুত্থানের বিজয় সুসংহত করতে হবে। আরেক অনুষ্ঠানে ছাত্র জনতার হত্যাকারীদের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের ব্যবস্থা কারা করছে তাদের নাম প্রকাশের অনুরোধ জানান দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। বিস্তারিত ফররুক বাবুর রিপোর্টে। শেখ হাসিনা সরকারের আমলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদ সম্মেলনে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার সহ নানা বিষয়ে প্রশ্ন করে আলোচনায় ছিলেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি। জাতীয় প্রেস ক্লাবে তাকে দেয়া সংবর্ধনায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে তিনি বলেন, বিগত সরকারের অত্যাচার নির্যাতনে গত 15 বছরে দেশ ছাড়া হয়েছেন অনেক সাংবাদিক। বিএনপি মহাসচিব বলেন, সুপরিকল্পিতভাবে ছাত্র জনতার ঐক্য নষ্টের চেষ্টা চলছে, যা রুখে দেওয়ার আহ্বান তার। এই বিজয় তখনই আপনার সুসংগত হবে যদি আমরা এটাকে ধরে রাখতে পারি। আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল সেই ঐক্যকে যে আমরা অটুট রাখতে পারি। আজকে খুব সুপরিকল্পিতভাবে এই ঐক্যকে বিনষ্ট করবার একটা চক্রান্ত চলছে, সেটাকে আমাদেরকে আবার রুখে দিতে হবে। এখানে আমি অনুরোধ করবো সকলকে, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী বা কোনো দল এই বিষয়কে সামনে না এনে গোটা বাংলাদেশি মানুষকে, বাংলাদেশকে সামনে নিয়ে আসুন। যে সম্ভাবনা আমাদের সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনাকে যেন আমরা কাজে লাগাতে পারি। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বজনদের মাঝে আর্থিক সহায়তা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা টিকিয়ে রাখতে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে। স্বৈরাচারের দোসররা বিভিন্ন কর্মসূচির নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এখন বিএনপির নামে এই চাঁদাবাজি বিভিন্ন রকম কথা আসছে, কিন্তু আমরা বলতে চাই এগুলো কিন্তু বিএনপির নামে প্রবেশকারী বিভিন্ন আওয়ামী লীগের এরা, আপনারা সাবধান। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতা আব্দুল সালাম বলেন, জাতীয় ঐক্য নষ্ট করা যাবে না। কে কোন দল সেই মত পার্থক্য তৈরি না করার আহ্বানও জানান তিনি। আজকে দেশের এই জাতীয় ঐক্য যে সৃষ্টি হয়েছে সে ঐক্য যাতে বিনষ্ট না হয়। স্বাধীনতার পরে আওয়ামী লীগ ঐক্য বিনষ্ট করেছিল বলেই সেই 75-এর সেই পরিবর্তন হয়েছিল। আজকেও যাতে শেখ হাসিনা ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধা কে রাজাকার, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে অমুক দল সেগুলো দেখে সারা জাতিকে বিভক্ত করে ফেলেছিলেন বলেই আজকে দেশকে রসাতলে ঠেলে দিয়েছেন। তাই আমরা বিশ্বাস করি আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের এই যাত্রায় আমাদের মধ্যে যাতে সেই বিভেদ কেউ সৃষ্টি না করে। অপরদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম আয়োজিত আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন কথা বলেন শেখ হাসিনার বহুল আলোচিত ফোনালাপ নিয়ে। তারেক রহমান যদি 15 আগস্টের মামলার বিনা কারণে আসামি হতে পারে, খালেদা জিয়া যদি 1 কোটি টাকার জন্য 5 বছর জেল কাটতে পারে, 118টা মামলার জন্য শেখ হাসিনাকে হিন্দুস্তান থেকে 100 বছরের জেল। কি পাইছেন? আবার ইউটিউবে ছাড়ছেন, বর্ডারের কাছে আছেন, লজ্জা লাগে না? হোসেন মোহাম্মদের স্বার্থ চোর ছিল, বাটপাট ছিল, ক্ষমতা দখল করেছে সে জোর করে, সেও তো পালায় যায় নাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে থাকা
মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান তিনি। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। শিল্পাঞ্চলে অস্থিরতার নামে পরাজিত ফ্যাসিবাদী শক্তি ফিরে আসে ষড়যন্ত্র করছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের। সেই সঙ্গে দেশের মেগা প্রকল্পের আড়ালে দুর্নীতি লুটপাট তদন্তে চলমান প্রকল্পগুলো পর্যালোচনা জরুরি বলেও মনে করেন তিনি। সকালে রাজধানীর দলীয় কার্যালয়ে বিপ্লবী ছাত্র সংহতির প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি। সাইফুল হক জানান, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অন্যদের মতো তার ছাত্র সংগঠনের বদিউজ্জামান এবং আব্দুল লতিফ নিহত হয়েছেন। হতাহতদের স্বীকৃতি ও মর্যাদা সময়ের দাবি। অভিযোগ করেন, শেখ হাসিনা সরকার গোটা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। বৈষম্যহীন সমাজ ও অসাম্প্রদায়িক শিক্ষা ব্যবস্থা জোরদার করার তাগিদও দেন তিনি। শ্রম অসন্তোষ সম্পর্কে বলেন, কোনো সচেতন শ্রমিক কারখানায় ভাঙচুর করতে পারে না, তবে শ্রমিকদের আন্দোলনকে আনসারদের বিদ্রোহের সাথে মেলানো উচিত হবে না বলেও মন্তব্য করেন সাইফুল হক। কোনো সচেতন শ্রমিক নিজের কারখানাকে ভাঙচুর করতে পারে না। কোনো সচেতন শ্রমিক সে কোনো অগ্নিসংযোগে নিজের কারখানায় যুক্ত হতে পারে না, কারণ ওই কারখানা তার হচ্ছে জীবিকার একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। ফলে শ্রমিক আন্দোলনের নাম করে আজকে পরাজিত ফ্যাসিবাদী শক্তি, পরাজিত পতিত কোনো শক্তি, নানা মতলববাজ, নানা ধান্দাবাজ, তারা যদি আবার ফিরে আসতে চান সে ব্যাপারে নিশ্চয়ই আমরা সচেতন থাকব। ছাত্র গণঅভ্যুত্থানের সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে রাজধানীর মোহাম্মদপুর আদাবর এলাকায় 22 জন নিহত হয়েছে বলে জানিয়েছে গণসংহতি আন্দোলন। মোহাম্মদপুর বেঙ্গলি মিডিয়াম হাই স্কুলে গণসংহতি আন্দোলন আয়োজিত নিহতদের স্মরণ সভায় জানানো হয়, ওই সময় 227 জন আহত হয়েছেন এবং 2 জন নিখোঁজ রয়েছেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, হতাহতদের তালিকা ডিজিটালাইজেশনের কাজ চলছে। এই তালিকা স্বরাষ্ট্র এবং স্বাস্থ্য উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে। হামলা ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের আওতায় আনা, নিহতদের শহীদ মর্যাদা দেয়া, নিখোঁজদের দ্রুত খুঁজে বের করা, শহীদদের নামের তালিকা সম্বলিত স্মৃতিস্তম্ভ নির্মাণ, আহতদের রাষ্ট্রীয় খরচে সুচিকিৎসার ব্যবস্থা সহ বেশ কিছু দাবি জানান তিনি। হামলার নির্দেশদাতা স্বৈরশাসক শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবিও জানান তিনি। আজকে যখন নতুন বাংলাদেশের যাত্রার কথা আমরা বলছি, তখন ন্যায় বিচারকে পাটাতন হিসাবে নিতে হবে। আর সে কারণেই যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে, হত্যাকারী নির্দেশদাতা শেখ হাসিনা সহ প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। ছড়রাগুলির অসহ্য যন্ত্রণায় এখনও কাতরাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ঠাকুরগাঁওয়ের আবু সাইদ। অর্ধ শতাধিক গুলি ঝাঁঝরা করে দিয়েছে তার 2 পা। এখন ঠিকমতো হাঁটতে পারেন না তিনি। উন্নত চিকিৎসার জন্য সরকার সহ সবার সহযোগিতার দিকে তাকিয়ে তার পরিবার। ঠাকুরগাঁও প্রতিনিধি খোদাবক্স ডাবলুর তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শরীরে ছড়রা গুলি নিয়ে অমানবিক কষ্টে কাটছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ঠাকুরগাঁয়ের আবু সাইদের জীবন। 4 আগস্ট জেলা শহরে পুলিশের ছড়রা গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তার 2 পা। আন্দোলনে 5 আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের, কিন্তু আহতদের জীবনে নেমে আসে অমানিসার অন্ধকার। সারা দেশে আহত হাজারো সংগ্রামীর এত কষ্টের বোঝা আবু সাইদের জীবনেও। বাবা পল্লী ডাক্তার জুলফিকার আলী ও মা বিলকিস বানুর একমাত্র ছেলে আবু সাইদ। শরীরে এখনো 35টির বেশি স্প্লিন্টার। লাঠিতে ভর করে কোনো রকম হাঁটতে পারেন তিনি। 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাই, সেখানে পুলিশ আমাকে সামনে থেকে গুলি করে। দিনাজপুর মেডিকেলে চিকিৎসা করা হয়, সেখানে 8টা গুলি বের করে এবং বাকি আমার আরও অনেক 35 থেকে 40টারও বেশি আছে এবং আমি পায়ে ভর দিতে পারতেছি না, ভর দিলেই পা ফুলে যাচ্ছে। এরপরে চিকিৎসা করতে যাই আমি ঢাকা পিজি হাসপাতালে। সেখানে দীর্ঘদিন চিকিৎসা করার পর তেমনটা উন্নতি মেলেনি। আবু সাইদের চিকিৎসা নিয়ে উদ্বিগ্ন উৎকণ্ঠায় স্বজনরা। বাপের একটাই ছেলে, এই সংসারে হাল ধরানোর মতো ওর বাবার কেউ নেই, ছেলেটাই একমাত্র ওর বাপের সহযোগিতা করে। তার বাপ মায়ের কোনো আর্থিক অবস্থা কম, এই জন্যই উন্নত চিকিৎসা নিতে পারতেছে না। সেই জন্য সরকারের কাছে আমি আবেদন জানাবো যাতে আমার ভাইয়ের দিক একটু উন্নত চিকিৎসার জন্য যেন পা থেকে গুলি বের করা হয় এবং সঠিক যেন সুস্থতা আগের মতো আবার যেন ফিরিয়ে আসে। আমার একটাই ছেলে, আমার অনেক স্বপ্ন ছিল যে লেখাপড়া শেষ করে
কিছু একটা করবে, কত আশা ছিল, কিন্তু আশা এখন ভরসা পাচ্ছি না আমরা, আশা শেষ। উন্নত চিকিৎসা করার আমার কোনো ক্ষমতা নাই, আগের মতো জীবন ফিরে পাই, যেন একটু সংসারে হাল ধরতে পারে, এটাই আমি সবচেয়ে কাছে আমার অনুরোধ, আমি সরকারকে আবদার জানাই। সরকার ও বিত্তবানদের সহযোগিতায় আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার আশা ভুক্তভোগী পরিবারগুলোর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যাকাণ্ড সহ অন্যান্য ঘটনাকে ঘিরে যেসব মামলা হচ্ছে সেগুলোর প্রাথমিক তদন্তে কোনো আসামির সম্পৃক্ততা পাওয়া না গেলে মামলা থেকে তার নাম প্রত্যাহারের ব্যবস্থা করতে বলেছে পুলিশ সদর দপ্তর। একই সঙ্গে সঠিক তথ্য প্রমাণ ছাড়া এসব মামলায় কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীকে গ্রেফতার করা যাবে না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক ডিআইজি মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। গত 10 সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তর থেকে এই চিঠি পুলিশের সব ইউনিটে পাঠানো হয়েছে। পুলিশ সদর দপ্তরের চিঠিতে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির প্রথম সভার কার্যবিবরণীর বরাত দিয়ে আরও বলা হয়েছে, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে ঘিরে হত্যাকাণ্ড ও অন্যান্য মামলায় তদন্ত ছাড়া কোনো সরকারি কর্মকর্তার সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়া না গেলে তাদের নামও প্রত্যাহারের ব্যবস্থা নিতে হবে। রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে সারা দেশের বিভিন্ন থানা ও আদালতে বহু মামলা হয়েছে। গত 5 আগস্ট আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনায় ইন্সপেক্টর আরাফাত হোসেনকে রাজধানীর আফতাবনগর থেকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে গ্রেফতার করেছে র্যাব 3। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার উপর একটি 1 মিনিট 14 সেকেন্ডের ভিডিও ভাইরাল করে। ভিডিওতে দেখা যায় গুলিবিদ্ধ লাশ ভ্যানে তুলছেন পুলিশ সদস্যরা, পরে একটি পরিত্যক্ত ব্যানার দিয়ে সেগুলো ঢেকে দেওয়া হচ্ছে। ভিডিওতে পুলিশের ভেস্ট আর হেলমেট পরা যাদের দেখা গেছে তাদের একজন ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা আরাফাত হোসেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর আত্মগোপনে চলে যান তিনি। ওই ঘটনায় দায়ের করা মামলায় রাজধানীর আফতাবনগর থেকে আজ ইন্সপেক্টর আরাফাত হোসেনকে গ্রেফতার করা হয়েছে। কক্সবাজারে একদিনে রেকর্ড 501 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আলাদা দুটি পাহাড় ধসের ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে। টানা ভারী বৃষ্টিতে ডুবে গেছে কক্সবাজার শহরের বেশিরভাগ এলাকা। সৈকত এলাকায় হোটেল, রিসোর্ট, কটেজ জোনে জলাবদ্ধতায় বিপাকে পড়েছেন পর্যটকরা। তাদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। এদিকে সদরের ঝিলংজায় 2 নম্বর ওয়ার্ডের দক্ষিণ দিককুলে পাহাড় ধসে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন দক্ষিণ দিককুলের মিজানুর রহমানের স্ত্রী আখিমণি এবং তার 2 শিশুকন্যা মিহা জান্নাত নাইমা ও লতিফা ইসলাম। স্বজনরা জানান, রাতে ভারী বৃষ্টির সময় পাহাড় ধসের বিকট শব্দ শুনতে পায় তারা। পরে সেখানে গিয়ে দেখেন মাটি চাপা পড়েছে স্থানীয় বাসিন্দা মিজানের পরিবার। তাৎক্ষণিকভাবে মিজানকে জীবিত উদ্ধার করা হয়। পরে দমকল বাহিনীর সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালিয়ে তার স্ত্রী ও 2 শিশু মেয়ের লাশ উদ্ধার করা হয়। অন্যদিকে রোহিঙ্গা ক্যাম্পেও পাহাড় ধসে মারা গেছে একই পরিবারের 3 জন। পাহাড় ধস ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। ঋণ খেলাপি ও কর খেলাপিদের পাচার করা অর্থ বিদেশ থেকে ফেরত আনার এখনই উত্তম সময়, এমনটাই মনে করেন অর্থনীতি বিশ্লেষক ডক্টর মোস্তাফিজুর রহমান। এজন্য দ্বিপাক্ষিক চুক্তি এবং দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। পাচারকৃত অর্থ ফেরত সহজ না হলেও অসম্ভব নয়, এমন বিশ্লেষণ তাদের। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। অর্থ পাচারের কথা উঠলেই ঘুরে ফিরে উঠে আসে কানাডার বেগমপাড়া বা দুবাই, সিঙ্গাপুর, যুক্তরাজ্যের নাম। অবৈধ পন্থায় আয় করা অর্থ নানা ওসিলায় এসব দেশে পাঠিয়েছেন অনেকে। টাকা পাচারের ইতিহাস একেবারে নতুন না হলেও গেল 15 বছরে ছাড়িয়েছে অতীতের সব রেকর্ড। এ সময়ে দেশ থেকে বেরিয়ে যাওয়া প্রায় 15 লাখ কোটি টাকার বেশি অর্থ আদৌ ফেরত আনা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় থাকলেও আশাবাদী নতুন গভর্নর। অ্যাসেট রিকভারির জন্য এটা বাংলাদেশ ব্যাংক, দুদক, সিআইডি, হোম মিনিস্ট্রি, তারপরে ফরেন মিনিস্ট্রি, বিদেশেও তো উদ্ধার করার কাজ করতে হবে। অর্থনীতি বিশ্লেষকরাও বলছেন, বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা ইউনিট, দুদক ও সিআইডি সহ অন্য সংস্থা স্বাধীনভাবে কাজ করলে ফেরত আনা সম্ভব পাচারের অর্থ। এটা আনা সম্ভব, এটা যে খুব সহজ তা না, কিন্তু এটার তো বিভিন্ন দেশে এটার কিন্তু এক্সাম্পল আছে যে তারা এগুলো এনেছে। তবে সেটার জন্য একটা বড় ধরনের উদ্যোগ দরকার হবে। বিভিন্ন দেশের সাথে আমাদের দ্বিপাক্ষিক চুক্তি যদি না থাকে
তাহলে সেটা আমাদের করতে হবে। অর্থগুলো পাচার হয়ে গেছে, আমরা যদি মনে করি যে চলে গেছে আর ফেরত পাবো না, তাহলে ভুল। আমরা যদি তৎপর হয়ে সরকারের সদিচ্ছা থাকে যে ধরাছোঁয়ার বাইরে আর থাকা যাবে না, তখন যারা পাচার করেছেন ইতিমধ্যে তাদেরকে চিহ্নিত করে যে দেশেই হোক, এখন পৃথিবীর প্রায় সব দেশই কিন্তু জাতিসংঘের সঙ্গে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনভেনশনের সদস্য রাষ্ট্র, সেই হিসাবে আমাদেরকে তারা সহযোগিতা করতে বাধ্য। পাচারকৃত অর্থ ফেরত আনতে তথ্য প্রমাণ সহ দেশে বিদেশে আইনি ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ এখনই শুরুর তাগিদ দেন বিশেষজ্ঞরা। যারা পাচারের সাথে জড়িত ছিলেন তাদেরকে আইনগতভাবে আমাদের আইন অনুযায়ী যে অর্থ পাচার হয়েছে তার 3 গুণ জরিমানা করার বিধান আছে, 14 বছরের জেলে বিধান আছে। কাজে আমরা চাইলে কিন্তু পারি। আমাদের বিনিয়োগ করতে হবে, আমাদের এখানকার কোর্টে প্রমাণ করতে হবে 1। 2 নম্বর হলো তারপরে যে দেশে নেওয়া হয়েছে বলে তারা সন্দেহ করছেন সেখানে যে কেস করতে হবে। তো এখন একটা সুযোগ, এটা করা সম্ভব। সুইস ব্যাংকে কাদের টাকা আছে তাদের কাছে সেটার জন্য নামের তালিকা চাওয়া, যে এটা ভারত করেছে, আমরা করিনি। কে কোথায় কত টাকা পাচার করেছেন তা অনুসন্ধান করে অপরাধী চিহ্নিত করার এখনই উপযুক্ত সময় বলে মনে করেন বিশ্লেষকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। উত্তাপ কমছে না চালের বাজারে। বন্যায় ত্রাণ সরবরাহের সময় কেজিতে 3 থেকে 4 টাকা বেড়েছিল 28 জাতের চাল। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি দাম। এদিকে ভারত থেকে আমদানির পরও কমছে না ডিমের দর। সপ্তাহের ব্যবধানে বেড়েছে মুরগির দামও। সবজির দাম তুলনামূলক কম থাকলেও আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে অন্যান্য নিত্যপণ্য। রিপোর্ট শুভ মাহফুজের। কয়েক সপ্তাহ থেকে বাড়তি চালের দাম। বন্যার অজুহাতে দাম বাড়ার পর এখনো দাম কমছে না কোনো ধরনের চালের। মাঝখান থেকে বন্যা হওয়ার কারণে চালের দামটা, মোটা চালগুলোর দামগুলো অনেক বেড়ে গেছে। যে 28 আগে বিক্রি করছে 52-54, সেটা এখনো বর্তমান 58 থেকে 60 টাকা বিক্রি করা লাগে। চালের মতোই অস্থিরতা ডিমের দামেও। সপ্তাহের ব্যবধানে 10 টাকা বেড়ে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 155 টাকা। মুরগির দামও বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা। গত সপ্তাহে ছিল 150 টাকা, এই সপ্তাহে ছিল 155 টাকা ডজন লাল ডিমের, আর সাদা ডিম 150 টাকা ডজন। ব্রয়লার 175 টাকা, গত সপ্তাহে ছিল 160 টাকা, এই সপ্তাহে 15 টাকা বাড়ছে। সোনালী মুরগি গত সপ্তাহে ছিল 230-40, এই সপ্তাহে 250 টাকা। মাছের বাজারেও স্বস্তি নেই। ইলিশের পর্যাপ্ত সরবরাহ থাকলেও মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে। তবে সবজির দাম কিছুটা নিম্নমুখী। ইলিশ দাম, মাছের দাম যে কমার কথা শুনতেছি, কমছে কিন্তু শোনার মধ্যেই থাকি, কিন্তু কিনতে এত দাম দেখতেছি, দাম কমে নাই। ওই বাজারে 1400 টাকা করে, ওনারা রাখতেছে 1900 টাকা। পেঁপে আছে 30 থেকে 35 টাকা কেজি। পটল, ভেন্ডি, করলা এগুলো হলো 50 থেকে 60 টাকা কেজি। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে নিত্যপণ্যের দাম এখনো আশানুরূপ না কমায় হতাশ সাধারণ মানুষ। 6000 টাকার বাজারে এক বস্তা চাল, আর এগুলা এই যে অবস্থা, এবার চলে আমাদেরই যদি অবস্থা হয়, আমাদের যারা নিম্ন শ্রেণী আছে, আমাদের থেকে কম টাকা ইনকাম করে, তো তাদের কি অবস্থা হবে? যারা মিডল ক্লাসের তাদেরও হিমশিম খাইতে হয় আর কি। যারা উপর লেভেলের তাদের তো আর সমস্যা নাই। দেশ স্বাধীন হয়েছে, তারপর সবকিছু বলে দাম কমবে, আর দাম দিয়ে আরো বাড়ছে। ওই বেটি তো নিয়ে গেছে গা, দেশটাকে লুডি পুটে তার হামলা কামলারা লুডি নিয়ে গেছে গা। ওই সিন্ডিকেট থেকে আমাদের বাড়িতে হবে এবং ভাঙতে হবে। নিত্যপণ্যের দাম সবার নাগালের মধ্যে আনতে সরকারের বিশেষ নজরদারির দাবি মানুষের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। নাশকতার মামলায় ঝিনাইদহ 1 আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শহরের আরাবপুর জামতলা এলাকার নিজ বাসা থেকে বৃহস্পতিবার রাত 12টার দিকে তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী। র্যাব জানায়, জেলা বিএনপির দলীয় কার্যালয় ও জেলা বিএনপি সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ সহ নাশকতার 2 মামলার প্রধান আসামি নায়েব আলী জোয়ারদার আরাবপুর এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব ও সেনাবাহিনী। নিজ বাড়ি থেকে নায়েব আলী জোয়ারদারকে গ্রেফতার করা হয়। রাতেই ওই 2 মামলায় গ্রেফতার দেখিয়ে সদর থানায় সোপর্দ করা হয় তাকে। পরে সকালে তাকে আদালতে তুলে রিমান্ড চাওয়া হলে আদালত তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করে।
সড়কে আয়োজন করে মানুষ হত্যা চলছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস। তিনি বলেন, নতুন সরকারের সুফল পাচ্ছে না জনগণ। সকালে জাতীয় প্রেস ক্লাবে যাত্রী অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আলোচনা সভায় যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, সাবেক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের 15 বছর মন্ত্রীর দায়িত্ব পালন করলেও সড়কে মানুষকে স্বস্তি দিতে ব্যর্থ হয়েছে। মেগা প্রকল্পের নামে লুটপাট হয়েছে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, বিগত সরকারের সময়ে সড়কে সীমাহীন লুণ্ঠন হয়েছে। চালকের লাইসেন্স, গাড়ির ফিটনেস থেকে শুরু করে সব জায়গায় ছিল দুর্নীতি। অন্তর্বর্তী সরকারের 1 মাস পার হয়ে গেলেও সড়কে শৃঙ্খলা ফেরাতে কোনো দৃশ্যমান উদ্যোগ চোখে পড়েনি বলেও মন্তব্য করেন তিনি। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশ্নে জুলুস করেছে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ঢাকা। সকালে মোহাম্মদপুর কাদিরিয়া তৈয়বী আলিয়া মাদ্রাসা থেকে শোভাযাত্রাটি বের হয়। মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শাহজাহান রোড, ইকবাল রোড, আসাদ গেট, শিয়া মসজিদ, রিং রোড ও শ্যামলী ঘুরে আবারও মাদ্রাসায় গিয়ে শেষ হয়। রং বেরঙের প্লেকার্ড নিয়ে সুন্নিয়া ট্রাস্টের সদস্যরা জুলুসে অংশ নেন। শোভাযাত্রার নেতৃত্ব দেন আওলাদের রাসূল সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ মোহাম্মদ কাসিম শাহ। এ সময় তারা বলেন, আদর্শ মানুষ গড়তে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণের বিকল্প নেই। রাসূলের আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কারণে আজ বিশ্বে মুসলমানদের দুরবস্থা উল্লেখ করে তারা বলেন, এ থেকে পরিত্রাণ পেতে হলে কোরআন সুন্নাহর আলোকে জীবন করতে হবে। শোভাযাত্রা শেষে মাদ্রাসা প্রাঙ্গণে মাহফিল শেষে বাংলাদেশ সহ মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দেশে বিদেশে 15 বছর আন্দোলন হয়েছে। মির্জা ফখরুলের মন্তব্য, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি নেতাদের। ছাত্র গণ অভ্যুত্থানকালে মোহাম্মদপুর আদাবর এলাকায় 22 জন নিহত। গণসংহতি আন্দোলনের তথ্য। অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন ঠাকুরগাঁয়ের সাইদ। কক্সবাজারে একদিনে রেকর্ড 501 মিলিমিটার বৃষ্টি। পাহাড় ধসে একই পরিবারের 3 জন সহ 6 জনের প্রাণহানি। বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনার এখনই সময়, ডক্টর মোস্তাফিজের মন্তব্য। আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী পদক্ষেপ নেওয়ার তাগিদ ডক্টর ইফতেখারুজ্জামানের। উত্তাপ কমছে না চালের বাজারে। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও প্রভাব পড়েনি বাজারে, বেড়েছে মুরগি আর ডিমের দামও। এই ছিল এখনকার মতো। পরের সংবাদটা 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।